জনাব মীর হেলাল, আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। হ্যাঁ, কবির সাহেব, থ্যাংক ইউ। আসলে আজকে টক শোটাই হয়েছে আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রথম আমাদের দিকে আদর্শিক নেতা থেকে শুরু হয়েছে শহীদ যে ইন্টারনেট রাষ্ট্রপতি, প্রবলেম, আমি দুঃখিত স্যার। জি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের রাজনৈতিক দর্শন এবং আমরা নতুন প্রজন্ম ওনাকে নিয়ে কি ভাবছি বা ওনার কার্যক্রমে আমরা কিভাবে অনুপ্রাণিত হয়েছি সে বিষয়ে আলোচনা করার জন্য আমি শুরুতে যে বলেছিলাম সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যে একজন দূরদর্শী নেতা ছিলেন এবং ওনার সর্বক্ষেত্রে ওনার যে আন্তরিকতা এবং কর্মনিষ্ঠা আমরা লক্ষ্য করেছি। আমরা যারা ওনাকে দেখার সৌভাগ্য হয়নি, আমরা শুনেছি ওনার ব্যাপারে, আমরা ওনার ব্যাপারে পড়েছি, আমরা ইতিহাসে ওনার কার্যক্রম দেখেছি। সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর দিয়ে উনি থেমে থাকেননি। উনি নিজে সম্মুখ যুদ্ধ করেছেন। উনি দেশ স্বাধীন করতে নিজে মুক্তিযুদ্ধ করেছেন। সেক্টর একটা সেক্টরের কমান্ড দিয়েছেন এবং পরবর্তীতে যখন উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হলেন উনি কিন্তু আহ, দেশ এবং দেশের মানুষের জন্য ওনার যে আন্তরিকতা, ওনার যে কাজ করার স্পৃহা এবং আপনি দেখেন ওনার প্রতিটা কার্যক্রমে আজকে বাংলাদেশ আমরা যদি একটু চিন্তা করে দেখি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যে আমাদের আরএনজি সেক্টরে যে ইনকাম, আমাদের এগ্রিকালচারাল যে ইনকাম এবং আমাদের ফরেন রেমিটেন্স মানে যে প্রবাসীদের থেকে যেই শ্রম রপ্তানি করে আমরা যে ইকোনমির মধ্যে আমাদের যে ইকোনমিক ইনভেস্টেশনটা হচ্ছে, যে যে বিনিয়োগটা আমাদের আসছে, এটা তিনোটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সময় করা এবং ওনার মাথাতে কল্পনা মানে ওনার সময় এগুলো বাস্তবায়ন করা হয়েছে। সেছাড়াও আপনি যদি দেখেন বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আত্মমর্যাদা সমুন্নত রেখে উনি যেভাবে জি। সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন, উনি যেভাবে বাংলাদেশের মতো একটি নতুন জন্ম নেয়া দেশের রাষ্ট্রনায়ক হয়েও উনি পৃথিবীতে শান্তির দূতের কাজ করেছেন, উনি বিভিন্ন ডিসপিউট রেজলিউশনে উনি ভূমিকা রেখেছেন। এরকম একজন দূরদর্শী নেতা আসলেই বাংলাদেশের ইতিহাসে আর কাউকে আমরা পাবো কিনা আমি সন্দিহান। তবে আমি এতটুকু বলতে চাই যে আমরা আজকে তরুণ প্রজন্ম যারা সৌভাগ্য হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে কাজ করতে, আমরা আমাদের বাবাদের মুখে যা শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে, ওনারাও বলছেন বারবার আমরা যখন আলাপ করি বিভিন্ন পর্যায়ে আমরা ওনাদের থেকে শুনি যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের মধ্যে আসলেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। উনি আমাদেরকে যেভাবে আহ প্রতিটি কাজে দেশের কাজে, দেশের উন্নয়নের কাজে এবং মানব সেবায় উনি আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেন সেটি ঠিক যেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের মতো। এবং আমি বলি একজন রাজনৈতিক কর্মী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব একদিন বলেছিলেন যে ওনার একটা বিখ্যাত উক্তি, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। তার মানে হচ্ছে যারা আমরা ওনার কর্মী আছি আমরা কেউই কিন্তু যে কেন্দ্রে থেকে বসে এলাকায় রাজনীতি করা বা মানুষের কাছে না গিয়ে আহ, রাজনীতিবিদ সেজে একটা কিছু চেষ্টা করা, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এলাও করেননি এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব এলাও করেননি। আজকে আপনি জানেন চট্টগ্রামে আমাদের ছাত্র দলের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন সাহেব দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই ছাত্র দলের এক ক্যান্সার আক্রান্ত কর্মীকে ওনার পক্ষে আর্থিক অনুদান দিতে ঢাকা থেকে চট্টগ্রাম গেছে। তার মানে হচ্ছে এই যে অভিভাবকত্ব সুলভ একটা আচরণ, সেটা যে যেমন আমরা বাংলাদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেখেছি, সেই একইটা আমরা লক্ষ্য করেছি ওনার সুযোগ্য সহধর্মিনী আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে। এবং আমরা সৌভাগ্যবান যে বর্তমানে আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের মাঝেও আমরা সেই অনুপ্রেরণা পাই, সেই শহীদ জিয়ার প্রতিচ্ছবি দেখতে পারি যে মানুষটি সারা জীবনই দেশের জন্য, মানুষের জন্য এবং দেশের কল্যাণে এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রেখে বহির্বিশ্বের সাথে যেই চমৎকার সম্পর্ক উনি স্থাপন করেছেন, বিভিন্ন দেশের মাঝে উনি ডিসপিউট রেজলিউশনে যেই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, সার্ক গঠনের মাধ্যমে যে উপমহাদেশের আমাদের এই সাবকন্টিনেন্টের দেশগুলোকে যিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, এই সমস্ত কিছুই সামগ্রিকভাবে একজন নেতা হিসেবে আমরা কর্মী হিসেবে গর্ববোধ করি। এবং আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন ছাত্র দলে যোগ দিচ্ছে প্রতিটা দিনই আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তার মানে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াকে অন্যায়ভাবে
বিপদগামী কিছু সেনা কর্মকর্তা হত্যা করার পরেও আজও তার দল গঠনের এত বছর পরেও তার আদর্শ বিকশিতই হচ্ছে, সংকুচিত হচ্ছে না, ইনশাল্লাহ সামনেও হবে না। ধন্যবাদ আপনাকে। জি, আহ, জনাব অনিন্দ ইসলাম অমিত, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি একজন সংগঠক এবং সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আপনি পালন করছেন। আপনারা নতুন প্রজন্মকে উজ্জীবিত করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং আপনারা কেন মনে করেন এই যে বর্তমান সরকারে এত নিপীড়ন নির্যাতন সহ্য করেও কেন এই তরুণ প্রজন্ম এত সাহসিকতা দেখিয়ে জাতীয়তাবাদের পতাকা তলে আসবে? জনাব অনিন্দ ইসলাম অমিত। ধন্যবাদ কবির ভাই, আমাকে আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানাবার জন্য। দেশ বিদেশে যে সমস্ত দর্শক শ্রোতা আমাদেরকে শুনছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমার সাথে যারা সহ আলোচক হিসেবে রয়েছেন, আমার ছোট ভাই ব্যারিস্টার মীর হেলাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব আমানুল্লাহ আমান সহ আমাদের এক ছাত্রী বোন সাথে রয়েছেন, তাদেরকেও শুভেচ্ছা। একটি জিনিস আপনাকে স্পষ্ট করতে চাই যে বাংলাদেশের জনগোষ্ঠীর আজকের, যদি আমরা 16 কোটি জনগোষ্ঠী ধরি, তার সিংহভাগ অর্থাৎ 60% অর্থাৎ বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব, বাংলাদেশের আগামী দিনের যে ভবিষ্যৎ, সেটি আজকে যারা তরুণ এবং যুবক সম্প্রদায় রয়েছে তাদের হাতে নিয়োজিত, যদি আমরা গণতন্ত্রের কথা বলি। আজকের এই আয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকীকে সামনে রেখে। এই সুযোগে আমি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, বয়স মাত্র 35। যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন, বয়স মাত্র 41। এবং এরপর যখন আমাদের মাঝ থেকে বিদায় নেন, বয়স তখন 45। অর্থাৎ বাংলাদেশের অভ্যুদয়ের সাথে সাথে তার যে ভূমিকাগুলো, সেখানে তার উনি তরুণ এবং যুবক সমাজের প্রতিনিধিত্ব করেছেন। একটি তারুণ্য, একটি তরুণ অসম্ভবকে সম্ভব করতে জানে। সে মনে করে আমার সামনে অসম্ভব বলে কিছু নেই, কোনো পাহাড় সম বাধাও তার কাছে বাধা নয়, যদি তার মধ্যে একটি জেদ থাকে, যদি তার মধ্যে একটি দেশপ্রেম থাকে। 1971 সালের 26শে মার্চ যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব দিশেহারা জাতিকে একটি সঠিক পথ দেখাতে ব্যর্থ হয়েছে, তখন মহান সৃষ্টিকর্তার রহমতপ্রাপ্ত ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতিকে একতাবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে তিনি সম্পৃক্ত করেছেন। আপনি কিছুক্ষণ আগে একজন বক্তার কাছে প্রশ্ন করেছিলেন তার ক্যারিশমাটা কি। এটি হচ্ছে তার সবচেয়ে বড় ক্যারিশমা। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও তিনি সময়ের আহ্বান শুনতে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আজকে জাতির জন্য তৎকালীন সময় কি প্রয়োজন, এবং ওনার সেই যোগ্যতা, দক্ষতা, ক্যারিশমা ছিল বলেই একটা অপরিচিত ব্যক্তির আহ্বানেও সেদিন 7.5 কোটি বাঙালি কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করছি, ব্যারিস্টার মীর হেলালের মতো আমিও গর্ব করে বলতে পারি, আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জনাব তারেকুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মী হিসেবে রাজনীতি করেছেন। সেই জাগো দল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম আহ্বায়ক কমিটির একজন সদস্য ছিলেন তিনি। মাত্র 31 বছর বয়স্ক একজন যুবকরে ওই তৎকালীন সেই যশোর থেকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুঁজে বের করেছিলেন, কারণ তিনি সারা বাংলাদেশে উনি মেধাবী এবং দেশপ্রেমিক তরুণ এবং যুবকদেরকে খুঁজে বের করেছিলেন দেশ গঠনের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের পর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা তরুণ এবং যুবক সমাজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনে সম্পৃক্ত যখন করছি, তখন আমাদের সামনে একটি বক্তব্য, সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 30 লক্ষ শহীদ এই বাংলাদেশকে একটি লাল সবুজের পতাকা দিয়েছিল, 55,598 বর্গ মাইল একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছিল। দুর্ভাগ্য, আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করতে যাব, তখন এই বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে প্রশ্ন সম্মুখীন। স্বাধীনতার 50 বছর পরও বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বার প্রান্তে। স্বাধীনতার 50 বছর পরেও স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র আছে নির্বাসিত। আমরা তরুণ এবং যুবক সমাজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে এই আহ্বানটি করছি। আমাদের পূর্বসূরীরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, স্বাধীনতার 50 বছর পরও সেই বাংলাদেশ যখন অর্জিত হয়নি, তখন আমাদের দায়িত্ব হয়েছে স্বাধীনতা উত্তর প্রজন্মের অংশ হিসেবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার। আমাদের দায়িত্ব রয়েছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার। আমাদের দায়িত্ব রয়েছে এই বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করবার। আমাদের দায়িত্ব রয়েছে বাংলাদেশের জনগণের মানবাধিকার সমুন্নত রাখবার। আমাদের দায়িত্ব রয়েছে এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার। কারণ এই স্বপ্ন নিয়েই আমাদের প্রয়াণতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণা না, তিনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তিনি 9 মাস সশস্ত্র সংগ্রাম করে এই লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। আমাদের পিতা, আমাদের প্রয়াত, আমাদের পূর্বসূরীরা যেভাবে এই দেশের জন্য যুদ্ধ করেছিলেন, এই দেশকে তারা যেই মানদণ্ডে দেখতে চেয়েছিলেন, যখন এই দেশ সেই জায়গায় এখনো যেতে পারেনি, তখন এই দেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবার জন্য আজকে তরুণ এবং যুবক সমাজের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা পালন করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাই হচ্ছে তার কাছে সবচাইতে, আমি মনে করি, আস্থার জায়গা। এবং সেই কথাটি আমরা বলবার চেষ্টা করছি। এবং আমাদের এই আহ্বানে আপনি অবাক হবেন যে আজকের এই প্রতিকূলতাকে উপেক্ষা করে সারা বাংলাদেশের লাখো কোটি তরুণ এবং যুবক আমাদের পতাকা তলে সমবেত হচ্ছে। তারা আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্নটি দেখে, সেই স্বপ্নটি দেখে আমাদের নেতা জনাব তারেক রহমানের চোখে। তারা বিশ্বাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবার জন্য যে কার্যক্রম সূচনা করেছিলেন, সেই কার্যক্রম একটি পরিণতি এবং সমাপ্তির পথ দেখবে অবশ্যই তারই সন্তান জনাব তারেক রহমানের হাত ধরে। আমাদের এই কথায় জনগণ আশ্বস্ত হয়, তরুণ এবং যুবক সমাজ উদ্দীপ্ত হয়। সেই কারণে এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নিপীড়নের পরেও আজকে আমার ছোট ভাই আমানুল্লাহ আমান এখানে উপস্থিত। সে জানে যে কি হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা ছাত্র রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তারপরও সাধারণ ছাত্রছাত্রীদের যে আবেগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি, এই আবেগ কিন্তু ছাত্রলীগ কিংবা অন্য ছাত্র সংগঠনের প্রতি নেই। একটি দেশপ্রেমিক তরুণ এবং যুবকরা সাধারণত দেশপ্রেমিক হয়। তরুণ এবং যুবকরা সাধারণত সৎ হয়, কারণ এই সমাজের এই জীবনের কুটিলতাপূর্ণ যে অঙ্ক, সেই অঙ্কগুলো তখন পর্যন্ত তাদের প্রত্যক্ষ করবার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হয় না। যে কারণে যে কোনো দেশপ্রেমিক, যে কোনো সৎ ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ মানবে। এবং তারা জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই বাংলাদেশের জনগণ ভাগ্য উন্নয়নের জন্য তারা ব্রতী হয়েছে। সেই আশা নিয়ে একটি আগামী দিনের নতুন সূর্যোদয়ের দেখবার অপেক্ষায় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসতে চায়। আমরা মাঠের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সেই রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করা। জি, জনাব আমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, জনাব আমান, আপনার কাছে আপনি একদম তরুণ প্রজন্ম, যেটা বলতে আমরা বুঝি নতুন নেতৃত্ব, নতুন ছাত্র, যারা আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্ব দান করবে, তাদের নেতৃত্ব আপনি দিচ্ছেন, যেটা অত্যন্ত একটা সাহসিকতার ব্যাপার, ওইটা একটা অত্যন্ত মেধার ব্যাপার। আমি মনে করি আপনি সেরকম একজন মেধাবী নেতৃত্ব। 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশের মানচিত্র পেল স্বীকৃতি। বিশ্বের মানচিত্রে যোগ হলো একটি নতুন নাম, বাংলাদেশ। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা সেই বাংলাদেশ, বাংলাদেশের নাম, বাংলাদেশের পতাকা উড়ানো শহীদদের উত্তরসূরিরা, সেই বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশের যুদ্ধের বিজয় এবং স্বাধীনতার স্বীকৃতি নিল।
সেই গর্বিত বিজয়ের আজ প্রায় 50 বছর হয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার ঘোষণা দিয়ে সে আন্দোলন শুরু এবং শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গনের যুদ্ধ দিয়ে সে যুদ্ধের বিজয় অর্জিত হয়। সে মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তার নাম, তার ঐতিহ্য, তার কৃতকর্ম সরকার যেভাবে মুছে দেওয়ার চেষ্টা করছে, আপনারা নতুন প্রজন্ম তার নামকে ধরে রাখার জন্য কি করতে চাচ্ছেন বা কিভাবে সম্ভব এই নতুন প্রজন্মকে একই পতাকা তলে এনে সেই আদর্শকে উজ্জীবিত রাখবেন? জনাব আমার কথা যদি বুঝতে পারেন। আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে। ধন্যবাদ আপনাকে। সে 2008 সালের 29 ডিসেম্বরের একটি স্থূল কারচুপির নির্বাচনের মাধ্যমে যে মহাজোট সরকার ক্ষমতা এসেছিল, তারপরে আপনি 2014 সালের 5ই জানুয়ারি এবং 2018 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনের নামে যে তামাশা হলো, এই যে একটানা প্রায় 12 বছরের অধিক সময় এই অবৈধ সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে আছে। এই সরকার ক্ষমতায় থাকার সুবাদে তারা যে কাজটি মনে করেন যে শেখ হাসিনা এবং তার চেলাচুপান্ডারা যে কাজটি মনে করেন খুব জোর দিয়ে করেছে, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের যে বাংলাদেশের রাজনীতি অবদান এবং জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে বাংলাদেশের অবদান, সেই অবদানকে মুছে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নেই যে এই অবৈধ সরকার করেনি। কিন্তু আসলে কি তারা সেই কাজটি করতে পেরেছে? পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে আমরা যারা নতুন প্রজন্মের আছি তাদের কাছে দেখা গেছে যে এই যে বাকশালী মিডিয়ার মাধ্যমে এবং যে এখনকার যে মিডিয়াগুলি, সেগুলি যে সরাসরি সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রণ করে এবং মিডিয়ার যে দেখা গেছে যে বার্তা প্রদান যেখানে থাকেন ওখানেও ওই সরকারের একজন এজেন্ট বসা থাকে। এটা আজকে ওপেন সিক্রেট বাংলাদেশে, যে তাদের কথা অনুযায়ী তারা যেভাবে চলতে চায়, যেভাবে চালাতে চায়, সেরকম মিডিয়াকেও চলতে হয় আজকে বাংলাদেশে, যদি তার চ্যানেল অথবা তার সংবাদ মাধ্যম টিকিয়ে রাখতে হয়। সেরকম একটা অবস্থায় যখন আপনি প্রতিনিয়ত মানুষ ওদের যে প্রোপাগান্ডা এবং ওদের যে অপপ্রচার, সেই অপপ্রচার শুনতে থাকে, ওই যে একটি গোয়েবলসীয় তত্ত্ব আছে না, যে একটা মিথ্যাকে যদি শতবার বলে বা হাজারবার একটা মিথ্যা উপস্থাপন করে তখন অনেক সময় সত্যের মতো মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে দিন শেষে সত্য সত্যই থাকে। ওরা জিয়াউর রহমানের নাম মুছে ফেলানোর জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে যে অবদান, সেটা মুছার এমন কোনো পায়তারা নেই যেটা করেনি। যেমন তার যে বীরোত্তম খেতাব, সেই খেতাবটিকে পর্যন্ত মুছে দেয়া এবং সেই জাদুঘর থেকে তার যে স্মৃতিচিহ্নগুলো মহান মুক্তিযুদ্ধে রয়েছিল সেগুলো কিন্তু মুছে দেওয়ার চেষ্টা তারা করেছে। কিন্তু আজকে আমি আমান যেরকম কথা বলতেছি, বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছে, সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ বা তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী যারা আছে, তারাও কিন্তু সচেতন। বাঙালি বরাবরই রাজনৈতিক সচেতন জাতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মোছার জন্য যে এই বাকশালী চক্রান্ত, সেই চক্রান্ত থেকে আমরা ওই বিষয়টা ডিফেন্ড করার জন্য যে পর্যাপ্ত বিষয় থাকা উচিত, সেটি আমরা এভাবে মুখে বলতে পারি, মানুষের কাছে মানে নতুন প্রজন্মের যারা আছে তাদের কাছে গিয়ে গিয়ে বলতে পারি, কিন্তু সেই সুযোগটাও সংকুচিত। আজকে সারা বাংলাদেশে যে এই সরকারের রোশানলে পড়ে আমাদের অবস্থা কিরকম দেখেছে, একটা স্কুলে যদি আমরা যাই বা কলেজে যাই বা কোথাও যাই, সেরকম সুযোগটুকু নেই। আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আংশিক সহাবস্থানের যে রাজনীতি চলতেছে, তো তাছাড়া বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল প্রবেশ করতে পারে না। মানে হোস্টেল বা অন্যান্য সুযোগ সুবিধা তো দূরের কথা। তো সেরকম একটি অবস্থাতে এখন আপাতত বাংলাদেশের স্বাধীনতার যে মূল ইতিহাস, সেই ইতিহাসটাকে চেপে রাখা হয়েছে এবং সারাদিন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি এই বাকশালী মিডিয়ার মাধ্যমে কিন্তু একই বয়ান, একই রকমের কথাবার্তা বলা হচ্ছে এবং ওগুলি প্রচার করা হচ্ছে। তো দিন শেষে কিন্তু আজকে বাংলাদেশের মানুষ যেদিন মুক্তভাবে কথা বলতে পারবে, আগামী দিনগুলোতে যে স্বপ্নের লক্ষ্যে আমরা ধাবিত হচ্ছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, যে আগামী দিনগুলোতে যখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, তখন কিন্তু আবার সেই প্রকৃত সত্য এবং প্রকৃত ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে মহান অবদান, সেই অবদান কিন্তু আবার জাতির কাছে আবার পুনরায় উন্মোচিত হবে এবং সেটা চিরস্থায়ী হবে বলে আমি বিশ্বাস করি। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে
খাটো করা বা ওনার অবদানকে বেমালুম যে ভুলে যাওয়ার যে রাজনীতি, এই অপরাজনীতি, রাজনীতি না অপরাজনীতি এই বাকশালী সরকার করেছে। তো আজকে দেখা গেছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর মুর্শেদ হাসান খান, উনি একটি প্রবন্ধ লিখেছিলেন যে জ্যোতির্ময় জিয়া নামে। সেই প্রবন্ধটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক উনি মেনশন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনার চাকরি পর্যন্ত গিয়েছে। তো ইতিহাসকে কিরকম ভাবে চাপিয়ে রাখা হচ্ছে বা সত্যকে কিভাবে বলতে দেওয়া হচ্ছে না, তার একটি উদাহরণ এরকমের। তো আবার দেখা গেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আমরা যখন কথা বলি, আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কিন্তু নর্মাল জায়গা থেকে বা নিউট্রাল জায়গা থেকে যখন কথা বলে, তখন তাদেরকে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যে এই কালা কানুনের মাধ্যমে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়। অর্থাৎ এইরকম একটি কণ্ঠরুদ্ধ করার মতো অবস্থা। আমার কিছু প্রশ্ন ছিল। স্বাধীনতাকে জি জি আপনি বলেন। মানুষের কণ্ঠকে যে সম্পূর্ণ রূপে রোধ করার যে অবস্থা, সেখানে কিন্তু আপনি ইতিহাস চর্চা করতে পারবেন না, সেখানে ইতিহাস চর্চা করাও যায় না। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জানে প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক কে ছিলেন। তো আমাদেরকে ইতিহাসকে যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সঠিক ইতিহাস চর্চা বা আপনি যে কোনো ধরনের মৌলিক সত্য কথা যদি মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে বাংলাদেশে একটি বিষয় কিন্তু অত্যন্ত অপরিহার্য। আপনি কথা বলার স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, ভাতের স্বাধীনতা, সব স্বাধীনতাই আসবে যদি এই বাকশালী সরকারকে আমরা অপসারণ করতে পারি। সকল স্বাধীনতাই আসবে, ইতিহাস সত্যভাবে উন্মোচিত হবে যদি আমরা আজকে এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার এবং মানুষের ঘাড়ের উপরে বসে থাকে যে জগদ্দল পাথর বাংলাদেশের উপর চেপে আছে, সেই জগদ্দল পাথরকে যদি আমরা সরাতে পারি, এবং সে লক্ষ্যে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি, এবং ইনশাআল্লাহ সেই অবৈধ হাসিনা সরকারের পতন ঘটানোর পরে বাংলাদেশের মানুষের কাছে আবার সঠিক ইতিহাস দ্বারে দ্বারে পৌঁছবে, সে বিশ্বাস আমি করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি অনেক নিপীড়ন নির্যাতনের শিকার, কারণ ছাত্ররাই আসলে সবসময় অগ্র সৈনিক হিসাবে আন্দোলনে ছিল, থাকবে, এবং ছাত্রদের আন্দোলন যখন সফল হয় ঠিক তখনই যে কোনো আন্দোলনের সফলতা আসে। ছাত্ররাই নিয়ামক শক্তি হিসাবে কাজ করে। আমি যদি সময় পাই আপনার কাছে আরেকবার আসবো। আমি জনাব হেলাল, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমান, তুমি তোমার মাইকটা একটু মিউট করে দাও মনে হয়, তাহলে ইকোটা একদমই হবে না। জি, তো জনাব হেলাল, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে বিরোধী দলকে সরকার কোনো আন্দোলন, কোনো প্রোগ্রামই করতে দিচ্ছে না, কিন্তু তারা কি তাহলে চাচ্ছে যে জিয়াউর রহমানের নাম, জিয়াউর রহমানকে আমরা শুধু বিএনপির লোক মনে করি না, বাংলাদেশের ইতিহাস চিন্তা করলেই শেখ মুজিবের নাম যেমন আসবে, জিয়াউর রহমানের নাম আসবে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম আসবে, সোহরাওয়ার্দী শেরে বাংলার নাম আসবে। সেরকম একজন মহাপুরুষ, তার নামকে আমরা দেখতেছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুছে দেওয়া হচ্ছে। এই যে একটা অসৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্য আপনারা কিভাবে এই উদ্দেশ্যকে প্রতিহত করবেন বা কি করা উচিত বলে আপনি মনে করেন জনাব হেলাল? এটা এখন একটা খুব বার্নিং কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে যে সব জায়গা থেকে নাম মুছে দেওয়া। আজকে জিয়াউর রহমানের জন্মদিনের এই সময়ে। জি, আপনার প্রশ্নটা আমি বুঝেছি। ওনার আসলে আমরা যেমন চোখে হাত রেখে সূর্যের যে রশ্মি সেটা ঠেকাতে পারবো না, কিছু দেয়াল লিখন থেকে শহীদ জিয়াউর রহমানের নাম মুছে দিল মানুষের হৃদয় থেকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছা যাবে না। কিন্তু আপনি যদি যুগে যুগে বিভিন্ন স্বৈর শাসকের শাসনামল দেখেন, আপনি দেখবেন তারা এই ধরনের কিছু অপচেষ্টা করে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ বেশ সচেতন। আমার মনে হয় আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে হয়তো লেখাপড়ার জন্য হোক বা বিভিন্ন ব্যবসায়িক কাজে বা যে কোনো কাজেই যাওয়ার বা ভ্রমণ করার সুযোগ হয়েছে, আমরা দেখেছি অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমার মনে হয়েছে ইভেন পাশ্চাত্যের দেশগুলোর মানুষের তুলনায় আমার কেন জানি মনে হয়েছে বাংলাদেশের মানুষ অনেক 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 বেশি রাজনৈতিকভাবে সচেতন। হ্যাঁ, যে আপনি যদি বিভিন্ন, ইনফ্যাক্ট আমি বিলাতে ছিলাম বেশ কয়েক বছর, আমাদের লেখাপড়াটা ওখানেই।
আপনি যদি ওখানে শতকরা 50-এর উপরে লোককে জিজ্ঞেস করেন যে এই শহরের মেয়রকে, কেউই জানবে না। হ্যাঁ, বা হয়তো বলতে পারবে না, জি বা হয়তো 2টা মন্ত্রীর নাম বলতে পারবে না। কিন্তু বাংলাদেশের মানুষের এমন অবস্থা যে ওনারা কিন্তু প্রত্যেকটা বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করেন, এবং ওনারা বেশ অবগত, মানে বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমার কাছে ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে ওনারা বেশ সচেতন। তো যেটা আপনি বললেন বিভিন্ন দেয়াল থেকে হয়তো কালি দিয়ে দিচ্ছে বা ওই নাম মুছে দেওয়ার চেষ্টা করছে, ওই যে বলে না, ওই যে যে নাম হৃদয়ে লেখা থাকে সে নাম মুছা যায় না। তো জিয়া রহমানের নামটা হয়েছে 17 কোটি বাংলাদেশীর বুকে একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে এই নামটা খচিত আছে আমাদের জি দেশপ্রেমিক বাংলাদেশীদের বুকে। তো এই নাম যতই সাদা কালো রং বা কালো রং দিয়ে ঢাকার চেষ্টা করুক, আমার মনে হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম বাংলাদেশীদের মন থেকে কেউ মুছে দিতে পারবে বা মুছে দেওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ কি? কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কর্মের রেশ, সেটা আজও বাংলাদেশ তার উপকার পেয়ে যাচ্ছে। আমি আমরা শুরুতেই একটু করে বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতি যে 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আজকের দিন পর্যন্ত, এই যে আমাদের আরএনজি সেক্টর, যে গার্মেন্টস সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টর, তারপরে শ্রমবাজারে যে আমরা যে শ্রমিক, আমরা প্রশিক্ষিত শ্রমিক, আমাদের যে বিদেশে রপ্তানি হচ্ছে যে শ্রমশক্তি, যেটা আমাদের জি বিদেশের সাথে যে শ্রমশক্তি আছে, এবং একই জমিতে বারবার ফলনের যেই কৃষি ক্ষেত্রে যে অবকাঠামোগত যে প্রক্রিয়াগুলো হচ্ছে, প্রত্যেকটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় হয়েছে, এবং তার বেনিফিট আজও আমরা ভোগ করছি। তো যতদিন, ওই যে আমি বললাম যে আপনি চোখের সামনে হাত ধরতে পারবেন কিন্তু আপনি সূর্যের আলোকে থেকে আপনি সূর্যের আলো ঠেকাতে পারবেন না, আপনি সূর্যের রশ্মি ঠেকাতে পারবেন না, সেরকমই বাংলাদেশ যতদিন এই পৃথিবীর বুকে বাংলাদেশ নামের এই মানচিত্রটি থাকবে, ততদিনই এই দেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম কেউই কোনোদিনও মুছে দিতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা মনে করি যে যে লোকের ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে সে লোককে বাদ দিয়ে তার নাম মুছে ফেলে বাংলাদেশ কল্পনা করা যায় না। আমরা অনেকক্ষণ পর আমরা সংযুক্তি পেয়েছি আমাদের আরিবা খান, আমাদের এই প্রজন্মের নতুন আরেক ছাত্র নেতৃত্ব, অত্যন্ত মেধাবী ছাত্রী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স বিভাগের ছাত্রী, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা আরিবা খান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আরিবা খান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও, খুব সুন্দর, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি যেহেতু আপনাকে শেষের দিকে পেয়েছি, আমি আপনার কাছে একটাই প্রশ্ন করব যে আপনি একজন ছাত্রী, নতুন প্রজন্মের ছাত্র নেতৃত্বে আপনি এসেছেন, আপনি কেন মনে করেন যে বাংলাদেশের ছাত্ররা জাতীয়তাবাদী আদর্শে একত্রিত হওয়া উচিত, উজ্জীবিত হওয়া উচিত? আপনি কেন মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ একটা সঠিক আদর্শ, সঠিক নেতৃত্ব, এবং নতুন প্রজন্মকে এর পতাকা তলে আসা উচিত? জনাব আরিবা। আসসালামু আলাইকুম উপস্থাপক, অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অত্যন্ত খুশি এখানে বড় ভাইদের অনেক অভিজ্ঞ আলোচনা অংশগ্রহণ করতে পেরে। আমরা সবাই বিশ্বাস করি নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান, দেশ, এমনকি বিশ্ব বদলে যেতে পারে। শহীদ জিয়া ছিলেন সেরকম একজন যোগ্য নেতা ও তার নেতৃত্বে হাত ধরে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিক নামক নতুন সভ্যতার জন্ম হয়েছিল। শুরু হয়েছিল সর্বদলের অংশগ্রহণের রাজনীতি, যেটা প্রজন্মের পর প্রজন্মের অন্তত উজ্জীবিত থাকবে। তিনি আমাদের মতো তরুণ মেধাবীদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন এবং তৈরি করেছিলেন নানা শিক্ষামূলক প্রকল্প। আমি মনে করি একজন মানুষের স্বপ্ন যত বড়, তার দলও তত বড় হতে হয়। তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।
যা এখন বাংলাদেশের মানুষের অন্তরে প্রাণের সংগঠন। একজন সত্যিকারের নেতা নিজের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন বহু মানুষের মাঝে। নেতাকে অনুসরণ করে তারা নিজের শ্রম, ঘাম, এমনকি রক্ত দিতে দ্বিধা করে না। শহীদ জিয়া ছিলেন সেই নেতা যিনি আমাদের মতো তরুণ প্রজন্মের জন্য রেখে গেছেন জাতীয়তাবাদের আদর্শ। তাই নতুন প্রজন্মের দৃষ্টিতে তিনি একজন মহান নেতা, যার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বাংলাদেশের প্রতিটি প্রকৃত দেশ প্রেমীর অন্তরে। অর্থাৎ আপনি বলতেছেন সেই মহান নেতার নেতৃত্বে, সেই মহান নেতার আদর্শ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সকল আদর্শকে হার মানিয়ে যাচ্ছে। এজন্য নতুন প্রজন্ম অবশ্যই সেই নেতার আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী পতাকা তলে উজ্জীবিত হবে। এবং আপনি কি মনে করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নতুন প্রজন্মের সবাই জানে এবং জানবে? এবং আপনি কি মনে করেন জনাব আরিবা? আপনার কথা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে উজ্জীবিত করে। আপনি কি মনে করেন যে সেই আদর্শে নতুন প্রজন্মের বিএনপি পতাকা তলে বা জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসা উচিত, একত্রিত হওয়া উচিত? আমি শুনতে পাচ্ছি না। ও, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার যদি আর কিছু বলার থাকে আপনি বলেন জনাব আরিবা, প্লিজ। আপনি আমার কথা এখন শুনতে পাচ্ছেন? ভুললে সম্ভবত মিউট করে ফেলছে ভাই। আপনার বোধহয় মাইক্রোফোন মিউট হয়ে গেছে, আনমিউট করেন প্লিজ। আরিবা, না ঠিক আছে, মাইক্রোফোন এখন শুনতে পাচ্ছেন? আপনাদের কথা আসতেছে না। ও, আমরা দুঃখিত। আচ্ছা, আপনি পরে আবার কানেক্ট করেন ওনাকে, অসুবিধা নেই তো। ওকে, আমরা এখন জাস্ট অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি জনাব আমান, আপনার কাছে আমি আপনার দিকে তাকিয়ে পুরো ছাত্র সমাজ, ছাত্র সংগঠন, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের এক সময় কি এখনো সবসময় নেতৃত্বকে অ্যাকচুয়ালি উজ্জীবিত করে। আপনি নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদের কাছে আপনার কি আবেদন থাকবে এই যে জাতীয়তাবাদের পতাকা তলে সবাইকে একত্রিত হওয়ার জন্য? আপনি যে প্রসঙ্গটিতে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান, সেই 52 থেকে 69, 71, তারপরে 90, বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ওতপ্রোতভাবে জড়িত। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যারা সাধারণ ছাত্রছাত্রী আছে বাংলাদেশে, তাদের প্রতি আমার আবেদন থাকবে যে আপনি যদি কোনো ছাত্র সংগঠন করতে চান, সেই ছাত্র সংগঠন এবং সেই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা তার এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য তার কি অবদান, সেই বিষয়টি মাথায় রাখতে আপনি আজকে চলমান যে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্র থেকে চলমান যে মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, মানুষের ভোট দেওয়ার অধিকার আজকে লুণ্ঠিত, আজকে মানুষ ভোট দিতে পারে না, কথা বলতে পারে না, আজকে বাংলাদেশের এমন কোন সেক্টর নেই, এমন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয় না। এরকম একটি অবস্থায় ছাত্র সমাজ কখনোই বাংলাদেশের ইতিহাসে নির্জীব ছিল না আজকে যেরকম আছে। এরকম একটি অবস্থায় বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই এরকমের বন্দুকের নলের সামনে নিশ্চুপ ছিল না। আজকে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ
নিশ্চুপ আছে। আমরা যে যতটুকু যত সামান্য প্রতিবাদের চেষ্টা করি সেটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যথেষ্ট নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং সেই জায়গাটিতে আমাদের ব্যর্থতা রয়েছে। তো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই যে চলমান স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলা উচিত, সেই প্রয়োজনীয়তা আমাদের আরো আগে থেকে মাথায় এনে সেই প্রতিরোধটি করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে সেই আন্দোলন সম্পৃক্ত করা যায় সেই পথটি কিন্তু ছাত্র সংগঠনের নেতা হিসেবে আমাদেরকে বের করা উচিত। তো শুধু টেলিভিশনের টক শোতে বা অন্যান্য অনলাইন অফলাইনের কথার ফুলঝুরি ফুটিয়ে যদি আমরা আমাদের দায়কে করতে চাই সেটা কিন্তু হবে না। আজকে একটা সময় কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে অথবা রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে যে যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না, যখন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারতো না, তখন কিন্তু তোমরা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছিলে, তোমরা কি করেছিলে? তো এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই জীবনের আমরা বক্তৃতায় বলে থাকি যে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অথবা রক্তের বিনিময় হলো, এগুলি জাস্ট বক্তব্যের জন্য হয়ে যাচ্ছে। আমাদেরকে এই অবস্থা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে এবং সেই কাজটি কিন্তু ছাত্র দলেরই করতে হবে। আমি দুটি পয়েন্টে কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে কেন সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের দিকে এগিয়ে আসবে। ছাত্র দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনি জীবন দর্শন দেখেন। জিয়াউর রহমান ছিলেন সততার প্রতীক, জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, জিয়াউর রহমান ছিলেন অকুতোভয়। সততার প্রতীক মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ বাংলাদেশের যারা কিংবদন্তি ছিলেন তারা কিন্তু জিয়াউর রহমানের সততার কথা বলে গেছেন। জিয়াউর রহমান যে সৎ এবং দেশপ্রেমিক ছিলেন, কিরকম দেশপ্রেমিক ছিলেন সেই আমি একটু আগে যেটা আপনাকে বললাম যে তিনি তার কমান্ডিং অফিসারকে বন্দী করেছেন এবং তিনি জানতেন যে এই বিদ্রোহ যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু তার ফাঁসি হবে। তো সেই রকম একটা অবস্থায় তার স্ত্রী, তার সন্তান সবাইকে ফেলে দিয়ে শুধু দেশ মাতৃকার জন্য কিন্তু সেই মহান শব্দচয়ন, সেই ঐতিহাসিক শব্দচয়ন করেছিলেন ওই রিভোল্ট। তার মাধ্যমে কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কিন্তু সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। সেই কাজটি শুরু করা থেকে শেষ পর্যন্ত তার জীবনে কিন্তু অনেকবার তার জীবনের ভয় ছিল, তার মৃত্যুর ভয় ছিল, তার ফ্যামিলির বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল। সবকিছু উপেক্ষা করে কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়ে গেছেন। এই যে অ্যাডভান্টেজ আমাদের শিক্ষার্থীরা, ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অ্যাডভেঞ্চারাস কিছু পছন্দ করে, অনেক সময় দেখে থাকি। জিয়াউর রহমান কিন্তু অ্যাডভেঞ্চারাস ছিলেন। কিসের জন্য? দেশের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিরকম সৎ ছিলেন এবং সাধারণ মানুষের তিনি কিন্তু ওই হেলাল ভাই যেটা বলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, এটাকে বাকশালীরা কিন্তু অন্যভাবে উপস্থাপন করে থাকে যে উনি রাজনীতিকে সংকুচিত করতে চেয়েছিলেন। বিষয়টা এরকম না। উনি রাজনীতিবিদদেরকে এই বার্তাটা দিতে চেয়েছিলেন যে তুমি যদি রাজনীতি করতে চাও জনগণের কল্যাণ এবং গণমানুষের জন্য, ইউ হ্যাভ টু গো টু দ্য ভিলেজ, তোমাকে সাধারণ মানুষের কাছে যেতে হবে, গণমানুষের কাছে যেতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, জিয়াউর রহমানের সে একটা ঐতিহাসিক ছবি আছে, আরো অনেক কিছু ছিল হয়তো আমরা সংরক্ষণ করতে পারিনি। ফার্মার উইথ দ্য প্রেসিডেন্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে একজন কৃষক দাঁড়ানো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ কৃষকের সাথে নিজে উইদাউট প্রোটোকল তিনি কথা বলছেন কিভাবে এই কৃষি বিপ্লব ঘটানো যায়, কিভাবে এক ফসলি জমিতে 3 ফসল ফলানো যায়। এর চেয়ে মানুষের কাছে যাওয়া, প্রান্তিক মানুষের কাছে যাওয়া, এরকম একজন মহান রাষ্ট্রনায়কের হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই ছাত্রদল কিন্তু বাংলাদেশের গণতন্ত্র যখন ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে যে কয়েকবার মুখ থুবড়ে পড়েছিল, ছাত্রদল কিন্তু বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বোচ্চ ভূমিকা রেখেছে। 90-এর সেই গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এরশাদের দীর্ঘ 9 বছরের শাসনকে যে হটিয়ে গণতন্ত্র মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটা কিন্তু ছাত্রদলের মাধ্যমে হয়েছিল। এবং বাংলাদেশের চলমান স্বৈরতন্ত্র এবং মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যদি একটি সংগঠন নিরলস পরিশ্রম করে যায় এবং গণমানুষের পক্ষে কথা বলে থাকে, সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তো সেই ছাত্রদলের কাছে, সেই ছাত্রদলের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের একমত হতে হবে, একত্রে আসতে হবে। আজকে বাংলাদেশের কোন এক প্রান্তে যখন একজন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী একটা সত্য কথা বলার কারণে যখন তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে নির্যাতন নিষ্পেষণের শিকার হতে হয়, আজকে একটা কথা বলার কারণে যদি 7 বছরের কারাদণ্ড হয়, প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রীর কোন ধরনের ভোট পায়নি 2টি নির্বাচনে, একটা ভোট হয়নি বাংলাদেশে, সেই ধরনের প্রধানমন্ত্রীকে কথা বলার জন্য যখন 7 বছরের জেল হয়, এই অবস্থা কি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে?
তারা যদি আজীবনের জন্য দাস হতে না চায়, এবং চলমান যে দাস প্রথা, আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা যেটা বলে থাকি, আমরা কিন্তু এক প্রকার দাস হয়ে গেছি, কারণ আমরা কথা বলি না। কথা বলতে হবে। সেই কথা বলার জন্য যেই সংগঠনকে আপনি ফলো করবেন এবং যেই সংগঠনের সাথে আপনার অবশ্যই থাকা উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সংগঠনের পতাকা তলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এবং এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র অচিরেই পুনরুদ্ধার হবে, এবং সেই আন্দোলনে আপনাদের সকলকে সহযোগিতার এবং প্রত্যক্ষ শারীরিকভাবে থাকার আহ্বান জানাচ্ছি। এবং আমাদের অগ্রজ যারা আছেন এখানে, অমিত ভাই, ব্যারিস্টার মিহিরলাল সহ আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা, দিক নির্দেশনা দিবেন। এবং আমি বাংলাদেশের ছাত্র সমাজকে আশ্বস্ত করতে চাই যে এই চলমান যে লেডি হিটলার অবৈধ সরকার শেখ হাসিনা, তাকে বাংলাদেশের এই যে অবৈধ ক্ষমতার মসনদ থেকে টেনে হিস্ট্রে নামানোর জন্য একটি সংগঠন কাজ করে যাচ্ছে, এবং সেই সংগঠন ইনশাআল্লাহ সফল হবে। সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সবাইকে ধন্যবাদ। আমরা আপনারও সুস্বাস্থ্য কামনা করি, কারণ আপনি এখানে যে বক্তব্য দিচ্ছেন এটার জন্য আপনার উপরে কোনো হয়তো নির্যাতন চলতে পারে। আমরা আপনার সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করি। জনাব ব্যারিস্টার মিন হেলাল, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি নাম, একটি ইতিহাস, একটা উপাখ্যান। বাংলাদেশের ইতিহাস বললেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অটোমেটিক চলে আসবে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকের এই জন্মক্ষণে, জন্মবার্ষিকীর সময়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে উজ্জীবিত রাখার জন্য আপনার কি আহ্বান থাকবে, জাস্ট সংক্ষেপে যদি আপনি একটু বলেন, জনাব ব্যারিস্টার মির হেলাল। জি, ধন্যবাদ। নতুন একটু মাইকটা মিউট করে দাও ভাই। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম যদি আমাদের এই বাংলাদেশীদের মনে অক্ষয় রাখতে হয়, তাহলে ওনার আদর্শ অনুসরণ করেই আমাদের পথ চলতে হবে, আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 14 বছরের কাছাকাছি বিরোধী দলে থাকার পরও, চরম নির্যাতন নিপীড়নে থাকার পরও, আপনি যে বিশ্বব্যাপী যে করোনা মহামারী আক্রান্ত হয়েছে পুরো বিশ্ব, সাথে সাথে বাংলাদেশও, আপনি লক্ষ্য করে থাকবেন ওনার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই ফেব্রুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সমূহ বিভিন্ন সেবামূলক এবং সাহায্য বা সুরক্ষা সামগ্রী নিয়ে বরাবরই পাশে ছিল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যতদিন মানুষের সেবায়, মানুষের উন্নয়নে, মানুষের সুখে দুঃখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে, গণমানুষের পাশে থাকবে, ইনশাল্লাহ অতদিনই বাংলাদেশের বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা জিয়া পরিবারের নাম অক্ষয় থাকবে এবং সুরক্ষিত থাকবে। আমি আমানের কথার পিঠে একটা কথা বলতে চাই, বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি শুধুমাত্র ছাত্রদের সোচ্চার হলে চলবে না। ছাত্র, শ্রমিক, জনতা, আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে নিজের অধিকার আদায় সচেষ্ট না হই, তাহলে বাংলাদেশের এই ক্রান্তিকাল বা এই ক্রান্তিলগ্ন থেকে কোনো পরিত্রাণ আমাদের মিলবে না। আমরা যদি অপেক্ষায় থাকি যে আমাদেরকে কে সাহায্য করবে, no one will help us until and unless we are helping ourselves, তার মানে হচ্ছে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদেরই কাজ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে আসতে হবে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার যেই কার্যক্রম এবং ওনার যে আদর্শ, ওনার যে নীতি এবং ওনার যে রাষ্ট্র পরিচালনার, ওনার এবং রাজনীতির যে উদ্দেশ্য এবং দূরদর্শিতা ছিল, তা উপলব্ধি করে এবং তা অনুসরণ করে এবং সেই আদর্শকে বুকে ধারণ করে সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে আমাদের কাজ করে যেতে হবে, যাতে যে লোকটি বাংলাদেশি বলে আমাদের পরিচয় দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ বলে একটি ধারার উনি মতবাদের সৃষ্টি করেছেন এই বাংলাদেশে, আমাদের দেশবাসীকে একটি পরিচয় দিয়েছেন, যে মানুষের পরিচয় আজকে আমরা যারা দেখছি, বলছি এবং শুনছি, যারা আমাদের পাসপোর্টে বাংলাদেশি ন্যাশনালিস্ট বলে নিজেকে পরিচয় দিতে পারছি, সেই মানুষের নাম যতদিন এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে, ইনশাল্লাহ অতদিন শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান না,
জিয়া পরিবারের নাম বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে থাকবে ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার আব্বার সুস্থতা কামনা করি, উনিও অসুস্থ। আহ, আমি সর্বশেষ প্রশ্ন রাখতে চাচ্ছি জনাব অনিন্দ ইসলাম অমিত আপনার কাছে। অনেকেই মনে করেন বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একমাত্র বাংলাদেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ঘোষক, মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং একমাত্র প্রেসিডেন্ট ছিলেন। অন্য কোনো প্রেসিডেন্ট কিন্তু মুক্তিযুদ্ধ সরাসরি করেননি, মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি। এই কারণেই কি সরকার বা অন্যান্য বিদ্বেষী লোকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে মুছে দিতে চাচ্ছেন, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন গর্বিত মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি? যদি আমার কথা বুঝতে পারেন জনাব অনিন্দ ইসলাম অমিত। আপনার মাইক্রোফোন বোধহয়। ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা আমি এতটা সহজভাবে আমি ভাবছি না, আমি একটু অন্যভাবে দেখতে চাই। যেটি আমার পূর্ববর্তী বক্তা ব্যারিস্টার মীর হেলাল বললেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি রাজনৈতিক দর্শন উপস্থাপন করেছিলেন বাংলাদেশ জাতির কাছে, সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। উনি ৫৫,৫৯৮ বর্গ মাইলের এই ভূখণ্ডে বিভিন্ন ভাষাভাষী ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন ধর্মের আছে, বিভিন্ন চিন্তার মানুষের যে ভিন্নতা ছিল, এই সমস্ত মানুষকে, সব ধরন সব মতের মানুষকে একটি পরিচয় দিয়েছিলেন। সেই পরিচয়টা হচ্ছে আমরা সকলে বাংলাদেশী। যারা ন্যাশনালিস্ট, যারা জাতীয়তাবাদী, তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনোদিন আপোষ করে না। তারা দেশের স্বার্থের কারণে, স্বার্থের ক্ষেত্রে কোনো জায়গায় আপোষ করেন না। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশি বিদেশি অনেক শক্তি ছিল শুধু তার কাজের কারণে, এই বাংলাদেশকে ভালোবাসবার কারণে, এই বাংলাদেশের, আপনি যে কথাটি বলেছেন, স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবার কারণে, এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেবার কারণে। এই শত্রু শুধু দেশের ভেতরে ছিল তা না, এই শত্রু দেশের বাইরে ছিল। আধিপত্যবাদী শক্তি, যারা আগ্রাসী, তারা যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য স্বপ্ন দেখেছিল, যারা মনে করেছিল যে এই দেশ তাদের শুধুমাত্র বাজার হিসেবে বিবেচিত হবে, যারা মনে করেছিল এই দেশ তাদের আরেকটি অঙ্গরাজ্য হিসেবে পরিচিতি পাবে, তারা কখনো চায়নি যে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশিরা প্রতিষ্ঠা পাক। এবং সে প্রতিষ্ঠার সূচনাটি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে কারণে তার কোনো শত্রুর অভাব ছিল না। তারা ভেবেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলে হয়তোবা এই রাজনীতিটা বাংলাদেশ থেকে বিলীন করা সম্ভব হবে। দুর্ভাগ্য যে তারা যে সেটা ভুল ভেবেছিল, সেটি আজকে তার প্রতি পদে পদে বুঝতে পারে। এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, তারা একজন জিয়াউর রহমানকে শহীদ করেছে, কিন্তু তার বিনিময়ে এই বাংলাদেশের ঘরে ঘরে লাখো কোটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তৈরি হয়েছে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনকে হৃদয়ে ধারণ করে তারা কাজ করছে। আপনি বলছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি মুছে ফেলতে চায়, এটি এত সহজের কথা না। এটি পাথরে লেখা নেই যে আপনি পাথরটিকে আপনি ক্ষয়ে যাবে, একটি কাগজে লেখা না যে কাগজটি আপনি ছিঁড়ে ফেলবেন। এটি মানুষের হৃদয়ে প্রথিত রয়েছে নামটি, হৃদয়ের এই প্রথিত এই নামটি আপনি কোনোভাবে কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন না। আপনি বিচারাঙ্গনে আইন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চান, আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চান, আপনি ওই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার নামটি মুছে ফেলতে চান, আপনি জিয়া সার কারখানা থেকে তার নামটি মুছে ফেলতে চান। আপনি করেছেন, এর নামটি শুধুমাত্র স্থাপনা থেকে মুছেছেন, কিন্তু জনগণের হৃদয় থেকে কিন্তু আপনি বুঝতে পারেননি। বরঞ্চ আওয়ামী লীগের ভুল রাজনীতিটি কোথায় জানেন? তারা যতবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আঘাত করেছে, যতবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামটি বুঝবার চেষ্টা করেছে, তত গভীরে বাংলাদেশের জনগণের, তত গভীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি আরো বেশি প্রথিত হয়েছে। কেউ তো জানতো না ঢাকার পুরান ঢাকায় বংশালে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষই জানতো না। যেদিন তেরাজি মুছেছেন,
তারপরে এটা বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। যারা জানতো না তারাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি জেনেছে। তারা খুঁজবার চেষ্টা করেছে এই ব্যক্তিটি কে, নতুন প্রজন্মের আপনি যেটা বলছেন, তারা খুঁজবার চেষ্টা করেছেন। আপনি জিয়াউর রহমানের নামটি মুছে ফেলতে চান, বাংলাদেশের একজন সাধারণ কৃষকের কাছে জিজ্ঞেস করেন তো জিয়াউর রহমানকে, দেখেন উত্তরটি সে দিতে পারে কিনা। আপনি এই ঢাকা শহরের একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন তো, একজন দিনমজুরকে জিজ্ঞেস করেন তো, যার রাজনীতির সাথে ন্যূনতম কোনো যোগাযোগ নেই, সেও জিয়াউর রহমানের নামটি জানে, সেও বেগম খালেদা জিয়ার নামটি জানে, সেও তারেক রহমানের নামটি জানে। এটি হচ্ছে বিএনপির রাজনীতির সফলতা। আপনি একটি কথা আমাদেরকে জিজ্ঞেস করবার চেষ্টা করেছেন, তাহলে এর পরিপ্রেক্ষিতে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে শহীদ রাষ্ট্রপতির জীবন থেকে আমাদের শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে গড়া। আমাদের করণীয় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি জনগণের কাছে নিয়ে যাওয়া। জিয়াউর রহমানের কাছে তো জনগণ আসেনি, জিয়াউর রহমান জনগণের কাছে গেছেন। উনি গ্রাম থেকে গ্রাম হেঁটেছেন, উনি একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত হেঁটেছেন, উনি জনগণের সাথে মিশে জনগণের চাওয়াটি বোঝবার চেষ্টা করেছেন, তাদের আবেগ অনুভূতি উনাকে স্পর্শ করেছে, এবং সেইভাবে উনি বাংলাদেশকে গঠন করবার চেষ্টা করেছেন। যেটি হেলাল ভাই বলেছেন, আজ বাংলাদেশ এই 50 বছর পরও বাংলাদেশের অর্থনীতির যে চাবিকাঠি, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গৃহীত যে পদক্ষেপ, তার উপরেই কিন্তু এই বাংলাদেশের অর্থনীতি টিকে রয়েছে। যতদিন এই বাংলাদেশ থাকবে, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। এটি একটি আদর্শ। আপনি তরুণ প্রজন্মে কিভাবে জিয়াউর রহমানকে মূল্যায়ন করবে, তরুণ প্রজন্ম কিভাবে জিয়াউর রহমানের রাজনীতিটা আমরা তার কাছে নিয়ে যেতে পারবো, আপনি সেই প্রশ্ন করছেন। দেখেন, স্বাধীনতার পর এই তরুণ প্রজন্ম কিন্তু বিভ্রান্ত হয়েছিল, তারা বিপথে চালিত হয়েছিল, তাদেরকে দিয়ে ব্যাংক ডাকাতি করা হয়েছে, তাদেরকে দিয়ে রাহাজানি করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে স্বাধীনতার পর নতুন হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। এই বিপদে পরিচালিত এই ছাত্র সমাজকে উনি একটি সঠিক পথে, সঠিক আলোর দিশা দেখাবার জন্য উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমি গর্ববোধ করি আমাদের মতো ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। এত প্রতিকূলতার মধ্যেও সে যে সাহসী উচ্চারণ করেছে, আমি মনে করি এটি হচ্ছে তরুণ প্রজন্মের একটি উচ্চারণ। এখান থেকে আমাদেরকে সাহস নিতে হবে, এখান থেকে আমাদেরকে উদ্দীপ্ত হতে হবে, এখান থেকে আমাদের রাজনীতির শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে, আজকে এই বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, এই বাংলাদেশ আপনার আমার সকলের। এই বাংলাদেশ যদি সঠিক পথে পরিচালনার জন্য হতে পারে, তার জন্য আমাদের সকলের দায় রয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ বুকে ধারণ করি বলেই এত প্রতিকূলতাকে উপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে সংগ্রাম করছি। সরকার আমাদেরকে কথা বলতে দেয় না, সরকার আমাদেরকে রাজপথে দাঁড়াতে দেয় না, সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এরপরে আমাদের হাজারো নেতা কর্মী নেতারা খুন করেছে, গুম করেছে, আমাদের লক্ষ কর্মী আমাদের মামলায় তার বাড়ি ছাড়া। এরপরও কিন্তু আমরা শুধুমাত্র জিয়াউর রহমান আদর্শ বুকে ধারণ করে রয়েছি বলেই কিন্তু আমরা কেউ বাড়ি ফিরে যাইনি। আমরা মনে করেছি এটি আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের সৈনিক হিসেবে যে চেতনা নিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যে চেতনা নিয়ে 9 মাস যুদ্ধ করেছিলেন, সেই চেতনা হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের, যে বাংলাদেশের সাম্য থাকবে, যে বাংলাদেশে মানবাধিকার থাকবে, যেই বাংলাদেশের মানুষ তার মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার দায়িত্ব হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের, এবং সেইটি আমরা হৃদয়ে ধারণ করি, হৃদয়ে লালন করি। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সেই কাজ করে চলেছি। আমি আজকের এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আমি আহ্বান জানাবো, আসুন যেই চেতনা নিয়ে আমাদের পূর্বসূরীরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই চেতনার বাস্তবায়ন জন্য আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই বছরেই করতে পারি। আমরা যে একটি গণতান্ত্রিক সরকার যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি, এবং সেটি যদি আনা সম্ভব হয়, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ জল করবে তাই নয়, যেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে তরুণ প্রজন্ম নিজে থেকে গড়ে তুলছে, যেই আকাঙ্ক্ষা নিয়ে তার পিতামাতা কষ্ট করে তাকে উচ্চ শিক্ষার্থে এই বিশ্ববিদ্যালয়গুলো পাঠাচ্ছে, সেই স্বপ্নরও যদি আপনি পূরণ করতে হয়, তাহলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রয়োজন। যে রাষ্ট্র আপনার মেধার মূল্যায়ন করবে, যে রাষ্ট্র আপনার যোগ্যতার মূল্যায়ন করবে, যে রাষ্ট্র শুধু ভিন্ন মতের কারণে, ভিন্ন দর্শনের কারণে আপনাকে বঞ্চিত করবে না, সেই বাংলাদেশ গড়বার দায়িত্ব আপনার আমার সকলের। আমরা শুধু এইটুকু আপনাদেরকে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মী আপনাদের এই লড়াইয়ে আপনাদের পাশে থেকে জীবন যুদ্ধে তারা আপনাদের সাথী থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দেশ বিদেশে যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, তাদের প্রতি সশস্ত্র সালাম, এবং আমাদের সহকর্মী যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে সালাম দিচ্ছি। আমি বিনয়ের সাথে, আপনি যদি আমাকে
সুযোগ দেন তাহলে আমি আজকের এই আয়োজন থেকে একটু বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমরা এখনই আমাদের অনুষ্ঠান শেষ। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের শুরুতে আমাদের কানেকশনে কিছু সমস্যা হয়েছিল, আমি অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনারা সবাই জানেন যে ইউকে যুক্তরাজ্য লন্ডন করোনা খুবই মহামারী আকার ধারণ করেছে। আমরা এখানেই আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বিশ্বব্যাপী যারা করোনা আক্রান্ত বা বিভিন্ন রোগে আক্রান্ত সবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, বিশ্বের বিস্ময় আমার অহংকার, রক্ত দিয়ে লিখেছি মোরা সেনাম, সেনাম বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় আঙ্গিনা, সবুজে ঘেরা সোনালী ধানের রঙিন সীমানা। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি।